প্রতিটা মানুষের জীবনে কিছু কষ্ট থাকে যে কষ্টগুলো কখনোই পিছু ছাড়ে না, যে কথাগুলো কখনো কাউকে শেয়ার করা যায় না, আবার নিজের ভিতরেও চাপা রাখা যায় না। তারপরও জীবন চলে, চালিয়ে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আর হয়তো এরই নাম জীবন। যে মানিয়ে নিতে পারে তার জীবন তত বেশি সুন্দর হয়। আমিও আঘাত পেয়েছি, যতবার আঘাত পেয়েছি আবার নতুন ভাবে নিজেকে গড়ে তুলেছি। জীবন মানেই সংগ্রাম করা, সংগ্রাম করে বেঁচে থাকা। আঘাত না পেলে হয়তো আপনি বুঝতেই পারবেন না জীবনের মূল্যটা কি। আপনি আঘাত পেলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তখন আপনাকে আর কেউ পিছে টেনে ধরতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে আপনাদের সাথে আমার শুক্রবারের ব্লগ শেয়ার করব। এলোমেলো একটা ভিডিও শেয়ার করছি, তারপরেও আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ওরা যখন নামাজে যাচ্ছে ঠিক তখন থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে 12টার আগে মসজিদে গিয়ে উপস্থিত থাকতে হয়। বাংলাদেশে যেমন 1টার সময় নামাজ শুরু হয়, 12টার আগে কুয়েতে নামাজ শুরু হয়ে যায়। দেশে থাকতে আমার ছেলেদের প্রায় সময় মন খারাপ হতো যে বাবার সাথে নামাজ পড়তে যেতে পারি না। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা এখন নামাজ পড়তে যেতে পারে। শুধু শুক্রবারের নামাজ না, অন্যান্য ওয়াক্তের নামাজগুলো ওরা মসজিদে গিয়ে পড়ে। এখানে একটা কথা বলি, আয়শা কিন্তু ঘুমিয়েছিল, ওর বাবা চলে যাচ্ছে যে মেয়ে যেহেতু ঘুমাচ্ছে না বলেই চলে যায়। হঠাৎ করে ঘুম থেকে উঠেই বলতেছে যে বাবা তুমি আমাকে না বলেই চলে যাচ্ছ, মেয়েকে আবার আদর করে দিয়ে গেছে। আর এই যে দেখুন মন খারাপ, কেন আমাকে বাবা বলে গেল না, আমি ডাক দিবার পরে এসেছে। এতক্ষণ আদর করে দিয়ে গেছে, তারপরও কিন্তু ওর মন ভরেনি। বাবার আদর এত বেশি বেশি লাগবে, মানে বলার আগে অনেক বেশি আদর করতে হবে, সেই চিন্তা ভাবনা তার মাথায় সব সময় থাকে। আর আমাকে তো কোনোভাবেই সহ্য করতে পারে না, আশপাশে দেখলে তার রাগ উঠে যায়। বাবা শুধু আয়েশার, আর কারো কিছুই না। ওর ভাইয়ারাও যদি আশেপাশে আসে রাগ দেখানো শুরু করে দেয় যে না এটা আমার বাবা, তোমার হচ্ছে মা, আমার বাবা, আমি বাবার মেয়ে, আর তোমরা হচ্ছে মায়ের ছেলে। মানে বাগাবাগি করে ফেলেছে, ছেলে 3টাকে আমাকে দিয়েছে। আর ওর বাবার কাছে সব সময় থাকবে, মেয়ে হচ্ছে বাবার আর ছেলেরা হচ্ছে মায়ের। ছেলে মেয়ে সবকিছু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। তারপরও মেয়েরা থাকলে ঘর পরিপূর্ণ থাকে। আয়েশা থাকাতে যে ঘরটা মনে হয় যে আরো বেশি শান্তিময় লাগে। ওর দুষ্টামি, ওর বাবার সাথে ওর সময় কাটানো। ওর বাবা যখন দোকান থেকে বাসায় আসে, দরজায় এসে সবার আগে আয়েশাকে ডাক দিবে। আয়েশা আগে না যেতে পারে তো কান্নাকাটি শুরু হয়ে যায়। বাবা আসলে সবার আগে তাকে কোলে উঠতে হবে, মানে মেয়েরা যা যা করে আর কি। আমি মনে করি যে প্রত্যেকটা ঘরের মেয়েরাই তার বাবার সাথে আয়েশার মতোই করে, কারণ মেয়েরা হচ্ছে বাবার রাজকন্যা। অনেকক্ষণ কথা বললাম, এখন ভিডিও রিলেটেড কথা বলি। আজকে যেহেতু শুক্রবার, আমি আগেই গোসল করে ফেলেছি, কারণ নামাজটা আগে পড়বো, তারপর কাজকর্ম করব। কাজকর্মে ডুব দিলে তখন দেখা যায় নামাজ, তারপর সবকিছু কেমন যেন একটা এলোমেলো হয়ে যায়। সেই জন্য আমি গোসল করে ঘরের কাজগুলো আস্তে ধীরে করে নেব, কোনো রকম চাপ থাকবে না। আর আজকে আমার কোনো রান্না বান্না নেই, হাজবেন্ড আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে। যে আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে তোমার রান্না করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে প্রতিদিন রান্না নিয়ে অনেক বেশি জামালাই থাকো, কাটাকাটি রান্না করো, আজকে শুক্রবার, আজকে রান্না থেকে ছুটি, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। রান্না নেই আজকে, কিন্তু আমি অনেক খুশি। মাঝে মধ্যে এরকম রান্না থেকে ছুটি পেলে কি যে আনন্দ লাগে। আর বিশেষ করে এখন তো সব কাজ একা একা করি, একটু ছুটি পেলে না নিজের কাছেই শান্তি লাগে। এখন আমি প্রায় সময় রান্না থেকে ছুটি পাই, যেদিন একটু ঝামেলা দেখে তখন আপনাদের ভাইয়া বলে যে আজকে রান্না করার প্রয়োজন নেই। আমার মনে হয় কি জানেন, প্রতিটা গৃহিণীকে মাঝে মধ্যে এই কাজগুলো থেকে একটু বিরতি নেওয়া দরকার, কারণ একঘেয়েমি কাজ বা প্রতিদিনের একই কাজ কিন্তু করতে ভালো লাগে না। ঘুম থেকে ওঠার পর আমার বেডরুম আর ছেলেদের বেডরুম কি যে পরিমাণ এলোমেলো হয়ে থাকে, কখন যে আমি বেডগুলো গুছাবো আমার মাথা ঘুরতে থাকে। আর বেডগুলো গুছানো থাকলে দেখবেন পুরো ঘরটাই কিন্তু গুছানো থাকে। প্রথমে আমি চাদরটা তুলে নিলাম, তারপরে যে আমার পছন্দের একটা বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি। আজকে ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে লাইক চাওয়া হয়নি। ভিডিওর এই মুহূর্তে এসে কিন্তু ছোট্ট করে একটা অনুরোধ করছি, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি বুঝি না এতগুলো মানুষ আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু একটা লাইক দিতে এত বেশি কিপটামি করেন। ভিডিওগুলো যখন দেখেন একটা লাইক দেওয়ার অনুরোধ এই জন্য করি, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। অনেক ব্যস্ততার মধ্যে একটা ভিডিও নিয়ে আসি। আমাকে যারা ভালোবাসেন, ভিডিওর অপেক্ষায় থাকেন, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যান। তারপরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইকটা হয়তো বড় কিছু না, কিন্তু আপনারা পাশে আছেন বলেই আমি পরের একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। অনেকেই হয়তো প্রকাশ করে না যে আমার ভিডিওর জন্য আপনারা ওয়েট করে থাকেন, কিন্তু একটা মানুষও যদি আমাকে লিখে যে আপু আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি বা ভালো লাগে, ততদিন পর্যন্ত আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ।
এই কাজগুলো করতে করতে কিন্তু আমার ছেলেরা বাসায় চলে এসেছে আর ওর বাবা কিন্তু দোকানে, ছেলেরা ওদের মতো করে ব্যস্ত। আমি যখন কাজকর্ম নিয়ে ব্যস্ত, আমার মেয়ে এখানে কি করেছে দেখুন। অলরেডি কিন্তু ওর বাবাও বাসায় চলে এসেছে, এসে দেখে যে মেয়ে এখানে বাথরুম ক্লিন করতেছে, আমাকে ডাক দিয়ে এনে দেখাচ্ছে, দেখো আয়েশা বাথরুম ক্লিন করতেছে। আমি তো দেখে পুরাই অবাক, আসলে আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ও কি করছে আমি সেটা খেয়াল রাখিনি। ও বাথরুম ক্লিন করছে, এই জন্য ওর বাবা নাকি প্রতিদিন বাথরুম ক্লিন করে, সেটা দেখে ভালো লাগে না, তাই বাবাকে সাহায্য করার জন্য সে নিজেই বাথরুম ক্লিন করা শুরু করে দিয়েছে। আবার হাতের মধ্যে গ্লোভস পরেছে, মানে কোথায় গ্লোভস আছে সেগুলো খুঁজে বের করে, মানে বাথরুম ক্লিন করলে গ্লোভস পরে তারপর বাথরুম ক্লিন করতে হবে, সেই জিনিসটাও মাথায় রেখেছে। তো মাশাআল্লাহ, এই জিনিসটা দেখে না আমার এত বেশি শান্তি লেগেছে যে না, মেয়েটা আমার বড় হয়ে গেলে হয়তো আমার সংসারের কাজকর্ম এতটা কঠিন মনে হবে না, আমাকে অনেক কাজে সাহায্য করবে। ইউটিউব প্ল্যাটফর্মে আয়েশার অনেক অনেক আন্টিরা আছেন যারা আয়েশাকে অনেক ভালোবাসা দেন, আদর করেন। আয়েশার কোনো কষ্ট দেখলে সহ্য করতে পারেন না। সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানাই। আমার মেয়ের জন্য, ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে ন্যাক হায়াত দেন এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন। বড় হলে এক একজন কি হবে জানি না, কিন্তু সবার আগে ভালো মানুষ হওয়া দরকার, কারণ আমাদের সমাজটা এত বেশি নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়েদেরকে না ছোটবেলা থেকেই সব শিক্ষাই মানে শিক্ষিত করা দরকার। আল্লাহ আমাকে যতটুক দিয়েছেন ততটুকু আলহামদুলিল্লাহ। এখন সামনের চিন্তা ভাবনা হচ্ছে ছেলে মেয়েকে সময় দেওয়া, ওদেরকে মানুষের মতো মানুষ করা। কথায় আছে, কারিগরি সম্পদ না রেখে গিয়ে ছেলে মেয়েকে সম্পদ বানিয়ে রেখে যান। এদিকে দেখেন আপনাদের ভাইয়া যখন বাসায় এসেছে, এসে দেখে যে আমি ঘর গোছানো নিয়ে ব্যস্ত, রান্নাঘরে দুই একটা থালা প্লেট জমে আছে। রান্নাঘরে এসে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর করে থালা প্লেটগুলো ধুয়ে দিচ্ছে, আমি বলার কোনো প্রয়োজনও পড়ে না। আজকে এই জিনিসটা শেয়ার করার কারণ হচ্ছে এটাই, আমাকে প্রায় সময় রান্নাঘরে এসে থালা প্লেট ধুয়ে দেয় বা কাপড় ধোয়ার কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে সেটাও করে দেয়। সব সময় তো বলি যে আপনাদের ভাইয়া সাহায্য করে, যে করে যে সেটাও আজকে দেখিয়ে দিলাম। এমন একজন স্বামী পাওয়া আমি মনে করি যে ভাগ্যের ব্যাপার। বাংলাদেশে যখন যেত মাঝে মধ্যে দেখতো যে আমার কাজের প্রেশার হয়ে যায়, তখন আমাকে বলতো যে তোমার কাজগুলো আমি করে দিই, তখন আমি করতে দিতাম না, কারণ বাংলাদেশে এসেছে কয়েকদিন থাকবে, বিদেশে তো কাজকর্ম নিয়ে ব্যস্তই থাকে, বাসায় যাওয়ার পরেও যদি আমি কাজ করাই সেটা তো আর হবে না। তো এইখানেও আমি মাঝে মধ্যে বলি যে না, তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই, সারাদিনই তো বাইরে বাইরে থাকো, কাজ করো, বাসায় যতটুকু আছে আমি নিজেই করতে পারবো। তারপরও আমারটা দেখেই সাহায্য করার চেষ্টা করে যে না, আমার উপরে বেশি প্রেশার পড়ে যায়। মেয়েরা বেশি কিছু চায় না, চায় একজন কেয়ারিং হাজবেন্ড, যে ছোট ছোট জিনিসগুলোকে তার কেয়ার করবে, তাকে খুশি রাখবে। অনেক সময় দেখবেন বড় বড় কোনো কিছুতে এতটা সুখ মিলে না, এই ছোট ছোট জিনিসগুলোতে যতটা সুখ মেলে, এটাই হচ্ছে দাম্পত্য জীবনের সুখ। চাওয়ার আগে যে পুরুষ আপনার চাহিদা বুঝবে, আপনাকে সুখে রাখার চেষ্টা করবে, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে খেয়াল করবে, সেটাই হচ্ছে বিবাহিত জীবনের সুখ। এখন না, আমার যখন বিয়ে হয়, আমি যখন খুব ছোট, তখন থেকে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করতো। তার সাপোর্ট না পেলে আসলে আমি এত দূর আসতে পারতাম না, ছোট্ট একটা মেয়ে এত সুন্দর করে সংসারও চালাতে পারতাম না। আমার ছোট ছোট ভুলগুলোকে সব সময় শুধরিয়ে দেওয়ার চেষ্টা করতো, বা আমি কিভাবে সংসার বুঝবো, সংসারী হয়ে উঠবো, সেদিকেও নজর রাখতো। বিয়ের পরপরই কিন্তু একটা মেয়ের সংসার হয়ে যায় না, যেমন শ্বশুর বাড়ির অনেক ত্যাগ স্বীকার করে তারপর সবকিছু সামলিয়ে নিজের একটা সংসার হয়। আর সেই শ্বশুর বাড়ির জিনিসগুলোকে আমার যখন ঝামেলা মনে হতো বা আমি যখন সমস্যায় পড়তাম, আপনাদের ভাইয়া আমাকে সব সময় মানে ভরসা দিত যে না, তুমি আরেকটু ধৈর্য ধরো, বা আমি আছি, এগুলো নিয়ে টেনশন করো না। এই কথাগুলোই ছিল আমার জন্য মূল ভরসা। যত কষ্ট যত কিছুই হতো আমি সহ্য করে নিতাম। আর আমি তো তখন ছোট ছিলাম, কেউ একটু কথা বললে আমার খুব খারাপ লাগতো, তারপরও আমি সবকিছু মেনে নিয়েছি। আর সবকিছু মেনে নিয়েছি বলেই হয়তো আমি আজকে এখানে আসতে পেরেছি। একটা মেয়ে যত বেশি ধৈর্য ধরবে, তার সংসারটা ততই বেশি সুন্দর হবে। আবার এই জিনিসটাও সত্য যে ভাগ্য ভালো না হলে ধৈর্য মাঝে মধ্যে কুলায় না। অনেকে আছেন দেখবেন ধৈর্য করতে করতে একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, তারপরও তার সুখ মিলে না। ওই যে ভাগ্য, ভাগ্য কিন্তু অনেক কিছু, ভাগ্যে থাকতে হবে সুখ। অনেকের দেখবেন রাজপ্রাসাদ আছে কিন্তু স্বামী ভালো নেই, সেখানে কিন্তু সুখ নেই। আবার অনেকের দেখবেন টিনের ভেড়ার ঘর, সেখানে রাজপ্রাসাদের কোনো কিছুই নেই কিন্তু স্বামীর ভালোবাসা আছে, এটাই হচ্ছে প্রকৃত সুখ। আপনাদের ভাইয়া রান্নাঘর পরিষ্কার করে যাওয়ার পর আমি আমার মতো করে আবার সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি। সেই গ্লাসগুলো ধুয়ে এখানে রেখে গিয়েছিল, আমি সেগুলো ড্রয়ারে রাখলাম। তারপর ওই যে সিংয়ের পাশটা ভালো করে মুছা হয়নি, সেগুলো একটু মুছে দিলাম। আর এরা কিন্তু এই পাশ দিয়ে খাবার রেডি করে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার ছেলেদের সবচেয়ে পছন্দের একটা খাবার, চিকেন মাছবুত। শুক্রবার হলে বা অন্যান্য দিন ঘুরতে গেলেও আমরা এই খাবারটাই খাই। আমার কাছে মনে হয় সারাদিনের সুন্দর একটা সময় হচ্ছে এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। সবাই তো যার যার মতো ব্যস্ত থাকে, আমার হাজবেন্ড বাইরে থাকে, আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমরা যখন খাওয়া দাওয়া করতে বসি তখন অনেক গল্প করি, অনেক কথা বলি, আর এই খাবারটা খুব মজা করে খাই।
গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আপুর আইডিটার নাম হচ্ছে শারমিন সুলতানা। আপু বলেছিলেন আপুর নামটা যাতে নেই, কমেন্টটা যাতে পড়ি, আপু নাকি অনেক বেশি খুশি হবে। আপুকে খুশি করার জন্য আপুর কমেন্টটা পড়লাম। অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। গত ভিডিওতে শাড়ি পরেছিলাম, সেখানে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবার জন্য আমার মন থেকে ভালোবাসা রইল। আর প্রতিটা ভিডিওতে অনেক আপুরা যে কমেন্টগুলো করেন সেগুলো হচ্ছে যে আমি দেশে কবে আসবো, ইনশাল্লাহ আল্লাহ যখন আমার কপালে লিখে রাখে দেশে আসার কথা আমি তখনই আসবো। আর যখন দেশে আসব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবার আগে, কারণ আপনাদের এত এত ভালোবাসা, আমার বাড়িটাকে আপনারা এত বেশি ভালোবাসেন, মিস করেন। আমি যখনই যাব সবার আগে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আমার মনটাও সারাক্ষণ দেশেই পড়ে থাকে, নিজের বাড়িতে সারাক্ষণ সিসি ক্যামেরায় দেখতে থাকি, দেখলেও একটা শান্তি লাগে। এই বাড়িটা যখন করি, আমার 3টা ছেলে ছোট ছিল, ছোট ছেলেটার বয়স ছিল মাত্র 1 থেকে 1.5 বছর সম্ভবত। ওকে রেখে রেখে এই বাড়ির জন্য কেনাকাটা করতে যেতাম, যেমন টাইলস কেনা বা কল কিনা বা কত কিছু লাগে। তখন যে জিনিসগুলো নিয়ে কতটা প্রেশারের মধ্যে ছিলাম একমাত্র আমিই জানি আর আমার আল্লাহ জানে। আর সারাদিনের কাজের মধ্যে যে কতবার আমার বাড়িতে আসা যাওয়া লাগছে, তখন আমি আমার বাসুরের বাসায় থাকতাম, এসে এসে দেখতাম কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। আর ঢাকা শহরে কিন্তু বাড়ি করতে গেলে অনেক ঝামেলা, আশেপাশের মানুষজন কিন্তু ভালো থাকে না। আমি বাড়ি করতে গিয়ে যে কত সমস্যার সম্মুখীন হয়েছি, তারপর আল্লাহর রহমত আছে এই সমস্যা কুলিয়ে উঠতে পেরেছি। তারপর সারাদিন মিস্ত্রিরা কাজ করতো, মিস্ত্রিরা কাজের পরে টাকার একটা হিসাব, ওদেরকে টাকা দেয়া, তারপর লিখে রাখা, কারণ একটা বাড়ি করতে তো জানেন অনেক টাকা পয়সার প্রয়োজন, কত টাকা খরচ হলো না হলো সবগুলো লিখে রাখতে হয়েছে। অনেক অনেক ঝামেলা এই দিনগুলো পার করেছি। যারা আসলে বাড়ি করেছেন তারাই প্রেশারগুলো বুঝবেন, মিস্ত্রিদের সাথে এগুলো হ্যান্ডেল করা, তারপর সবকিছু আনা নেওয়া করা, কতটা যে ঝামেলা। আমার এই বাড়িটা কিন্তু 9 মাসের নির্মাণ হয়েছে, আমি 9 থেকে 10 মাসের মাথায় বাড়িতে উঠেছি। আমার ভাড়াটিয়া উঠেছে, ফুল বাড়ি একদম 9 থেকে 10 মাসে কমপ্লিট হয়ে যায়। একই দিনে বিল্ডিং এ 4-5 ধরনের মিস্ত্রি কাজ করেছে, যেমন স্যানিটারি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, তারপর রাজমিস্ত্রি, যত মিস্ত্রি আছে সবাই এতটা চাপের উপর এত তাড়াহুড়ো করে বিল্ডিং এর কাজগুলো করেছি, কাজ করবোই যেহেতু তাড়াতাড়ি করে ফেলি। এই বাড়িটা কমপ্লিট করতে গিয়ে যে কি পরিমাণ প্রেশার আর টেনশনে ছিল আমার হাজবেন্ড, কারণ একটা বাড়ি করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। আর আমি তো আছি, কষ্ট সহ্য করেছি, টেনশনও সহ্য করেছি। আর একজন মানুষের কথা বলতে চাই, উনি হচ্ছে আমার আব্বা। আমার আব্বা যদি না থাকতো তাহলে বাড়িটা আমি কখনোই কমপ্লিট করতে পারতাম না। মাথার উপরে বটগাছের মতো থেকে আমার বাড়িটা কমপ্লিট করে দিয়েছেন। আপনারা হয়তো আমার আব্বা আম্মার কথা আমার ভিডিওতে কখনো শুনেন নাই, সবাই আমাকে কমেন্টে অনেক কথাই জিজ্ঞেস করেন। আসলে কিছু কথা আছে যেগুলো আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি, আমার মনে হয় না যে এগুলো অনলাইন প্ল্যাটফর্মে বলাটা দরকার। তারপর আমি বলবো যে আমার আব্বা আম্মা জীবিত আছেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি এখন ওই কথাগুলো বলতে চাইনি, যেহেতু বাড়ির প্রসঙ্গ এসেছে সেই জন্য কথাগুলো বললাম। আমাকে যারা এত বছর ধরে চিনেন জানেন আমার সম্পর্কে একটু হলেও আপনাদের ধারণা এসেছে আসলে আমি মানুষটা কেমন বা কি। যতটুক বলেছি আসলে ততটুকুই, আমি কোনো সমস্যার কথা এখানে বলিনি। আমি মনে করি যে পারিবারিক সমস্যাগুলো অনলাইনে বলাটাও ঠিক না। আপনারা আমার কাজকর্ম দেখেন, আমার কাজ দেখেন, এতেই উৎসাহিত হন, অন্য কোনো কিছু হয়তো এখানে বলার প্রয়োজন নেই। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আমাকে আরো ধৈর্য শক্তি বাড়িয়ে দেন, আমি যাতে আরো ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেশ থেকে আপনাদের ভাইয়ার একজন পরিচিত লোক এসেছে, তো উনি এসে আমাদেরকে সিমের বিচি দিয়েছেন, শুটকি দিয়েছেন। আসার সময় কিছু শুটকি এনেছিলাম, সেই শুটকিগুলো শেষ হয়ে যায়। আর অনেক দিন ধরে আসলে শুটকি খাওয়া হয়নি, শুটকিগুলো পেয়ে না অনেক বেশি খুশি হয়েছিলাম, তো ওইগুলো বক্সে রেখে দিলাম। শুটকি পেয়ে কিন্তু বাসার মধ্যে ডাটা ছিল, ডাটা দিয়ে শুটকির তরকারি রান্না করেছি আর পেট ভরে খেয়েছি। আশেপাশে যারা ছিল, বিদেশে তো আসলে ওইভাবে শুটকি রান্না করে কেউ খায় না, পরিচিত যারা ছিল সবাইকে শুটকি রান্না করে দিয়েছি। যাদেরকে শুটকির তরকারি দিয়েছি তারা শুটকির তরকারি পেয়ে এত বেশি খুশি হয়েছে যে মাছ মাংস রান্না করে দিলেও এতটা খুশি হতো না। আর এখানে কিছু মাংস দুপুরবেলায় আপনাদের ভাইয়া এনেছিল, আমি এগুলো ফ্রিজে রাখতে ভুলে গিয়েছি। ওই খাওয়া দাওয়া করে একটু রেস্টে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো আর এই মাংস তো বাইরেই ছিল। এগুলো বাদ করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। একটার মধ্যে খাসির পায়া ছিল আর এগুলো হচ্ছে দুম্বার সিনার হাড্ডি, তো এগুলো হাড্ডির মধ্যে এনেছে, সাথে একটু একটু মাংস ছিল। এগুলো বুটের ডাল দিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে। আমি 2টা পোটলা করব, 2টা ভাগ করে রেখে দিব। সারাদিন যেমন তেমন সন্ধ্যার সময় আমার কাছে চাপটা একটু বেশি লাগে, কারণ এই সময় আমার কাজ একটু বেশি থাকে, যেমন ছেলেদের নাস্তা দেওয়া, মেয়েকে খাবার খাওয়ানো, কাপড় বাজ করা, কাপড় ধোয়া, এত এত কাজ থাকে। আবার সন্ধ্যার সময় কিন্তু ঘর গোছানো থাকে না, এলোমেলো হয়ে যায়, সেগুলো গোছানো। দিনের বেলা আমার 2টা কাজ থাকে, যেমন ঘর গোছানো আর রান্না করা। সন্ধ্যার পর মনে হয় যে সব কিছু একসাথে জমা হয়ে থাকে।
এই কাজগুলো করতে করতে কিন্তু মেয়ের জন্য চুলায় ওটস বসিয়েছি, ওকে ওটস খাওয়াবো, সন্ধ্যার সময় আমি ওকে ওটস খাওয়াই। আর ছেলেদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দেবো। স্যান্ডউইচ বানানোর জন্য চিকেনগুলো কড়াই বসিয়ে দিয়েছি, ভাজা হতে থাকুক। এই ফাঁকে আমি আয়েশাকে খাওয়াতে চলে যাব। এই ওটসটা আমি ওকে একদম সিম্পলভাবে খাওয়াই, ও আসলে কোনো কিছু খেতে চায় না, মুখে কোনো কিছু লাগলেই সেটা ফেলে দেয়। এখানে আমি দুধ আর চিনি দিয়েছি, চিনির বদলে মধুটাও দেওয়া যায়। আর এখানে যদি খেজুর অ্যাড করা যায় তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি যখন ওটস খাই তখন খেজুরের টুকরা টুকরা দিয়ে তারপর ওটস খাই, অনেক বেশি মজা লাগে। আর এই তো মেয়েকে খাবার খাইয়ে ছেলেদের জন্য নাস্তা বানাতে চলে আসলাম। প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, এখন আমি ব্রেডগুলো দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এর মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। বিশেষ করে আমার বড় ছেলেটা এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে। আপনাদের আমি অনেক আপন মনে করি, আসলে আপন মনে করে অনেক সময় অনেক কথা বলে ফেলি, কারণ আপনারা যেমন আপনাদের কথাগুলো আমার সাথে শেয়ার করেন। আজকে কিন্তু আমি ঠিক আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ কোনো কিছু মনে করবেন না, শুধু আমাদের জন্য দোয়া করবেন। গত ভিডিওতে রূপ আইডি থেকে আমার একজন আপু কমেন্ট করেছেন আলু গাছটা যাতে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এটা কিছু না আপু, আলুটা যখন বাসায় রাখতে রাখতে নিচে দিয়ে শিকড় বের হয়েছে, আমি শুধু পানিতে রেখে দিছি। আর এই যে দেখুন উপর দিয়ে মাশাআল্লাহ কত সুন্দর গাছ হয়ে গেছে, মানে পাতা বের হয়েছে। বাসায় পড়ে থাকা মিষ্টি আলু বা গুল আলু যেটারই দেখবেন নিচে দিয়ে জোর বের হচ্ছে, পানিতে রেখে দিবেন, খুব সুন্দর গাছ হয়ে যাবে। অনেক কথাই বললাম, যদি আজকের কথায় ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।